তোমাদের সবাইকে স্বাগত। দেখো, একটি ক্রোমোজোম, ইউক্যারিওটিক ক্রোমোজোম, ক্রোমোজোমের কি কি অংশ থাকে। আমি এই যে ছবিটা এঁকেছি, এইখানে একটি মেটাফেজ ক্রোমোজোমের ছবি আমি এঁকেছি। তা ক্রোমোজোমের কি কি অংশ থাকে না, দুটো আইডেন্টিক্যাল বা সদৃশ্য অংশ থাকে, যাকে কিন্তু ক্রোমাটিড বলা হয়। এর প্রতিটা অংশকে কিন্তু ক্রোমাটিড বলবো আমরা, একটা করে ক্রোমাটিড বলবো এখানে। এছাড়াও দেখো, এই যেমন এখানে এই অংশটি ছোট, এই অংশটি বড়, এটিকে পি এবং বড়টিকে কিউ, অর্থাৎ পি বাহু এবং কিউ বাহু কিন্তু আমরা বলবো। এই মাঝের অংশটি সেন্ট্রোমিয়ার এবং ধারের অংশ বা প্রান্তিক অংশগুলিকে কিন্তু টেলোমিয়ার বলা হয়। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের বিন্যাসের ভিত্তিতে বা সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী কিন্তু আমরা ক্রোমোজোমগুলিকে বিভিন্ন নাম দিতে পারি বা ভাগ করতে পারি। সেইগুলি কি কি না, সেন্ট্রোমিয়ারটি যখন একবারে প্রান্তিক অংশে থাকে তাকে আমরা টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলবো। যখন আরেকটু ভেতরের দিকে থাকবে তাকে আমরা কিন্তু বলবো অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। যখন আরেকটু ভেতরে থাকবে, অর্থাৎ মেটাসেন্ট্রিক না হলেও পি এবং কিউ বাহু যেটা, তার মধ্যে কিন্তু দূরত্ব, দুটোর মধ্যে কিন্তু দৈর্ঘ্যের যে পার্থক্য সেটা কিন্তু অ্যাক্রোসেন্ট্রিকের থেকে কিছুটা কম হবে, তখন সেটিকে কিন্তু আমরা সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলবো। এবং যখন পি এবং অর্থাৎ সেন্ট্রোমিয়ারের অবস্থান একেবারে মাঝখানে বা সেন্ট্রালি হবে, তখন কিন্তু বা কেন্দ্রীয়ভাবে থাকবে, তখন কিন্তু পি এবং কিউ বাহু মোটামুটিভাবে দৈর্ঘ্য একই রকম হয়। সেই ক্রোমোজোমটিকে আমরা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলবো। যে ক্রোমোজোমে একটি মাত্র সেন্ট্রোমিয়ার থাকবে তাকে মনোসেন্ট্রিক ক্রোমোজোম বলবো। যে ক্রোমোজোমে একটি সেন্ট্রোমিয়ার থাকবে তাকে মনোসেন্ট্রিক ক্রোমোজোম বলবো। যে ক্রোমোজোমে দুটি সেন্ট্রোমিয়ার থাকবে তাকে ডাইসেন্ট্রিক ক্রোমোজোম বলবো। যে ক্রোমোজোমে অনেকগুলি সেন্ট্রোমিয়ার থাকবে তাকে পলিসেন্ট্রিক ক্রোমোজোম বলবো। যে ক্রোমোজোমে কোনো সেন্ট্রোমিয়ারই থাকবে না তাকে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম বলবো। দেখো, এটা তো গেল মেটাফেজ দশার কথা। অ্যানাফেজ দশাতে যখন ক্রোমাটিডগুলি সেপারেট হয়ে যাবে বা ক্রোমাটিড সেপারেশন ঘটবে, তখন ইংরাজি কীরকম অক্ষরের মতো দেখাবে তার ভিত্তিতে কিন্তু আমরা বলতে পারি যে মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের ক্ষেত্রে যখন অ্যানাফেজ দশাতেও চলে যাবে এবং ক্রোমাটিড সেপারেশন হবে, তখন কিন্তু মেটাফেজ ক্রোমোজোম ভি শেপেড হয়, সাবমেটাসেন্ট্রিক এল শেপেড হয়, অ্যাক্রোসেন্ট্রিক জে শেপেড হয় এবং টেলোসেন্ট্রিক আই শেপেড হয়। দেখো না, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম ভি শেপেড হয়, সাবমেটাসেন্ট্রিক এল শেপেড হয়, অ্যাক্রোসেন্ট্রিক জে শেপেড হয় এবং টেলোসেন্ট্রিক আই শেপেড হয়। আমি ছবিগুলো এঁকেছি, দেখো মেটাসেন্ট্রিক ভি শেপেড অ্যানাফেজ, অর্থাৎ অ্যানাফেজ দশায় যে সেপারেশন হয়ে যাচ্ছে, ক্রোমাটিডগুলো সেপারেট হয়ে যাচ্ছে বা আলাদা হয়ে যাচ্ছে, তারপরে যে ইংরাজি অক্ষরের মধ্যে যে অক্ষরের মতো আকারগুলি হচ্ছে সেগুলি কি 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 আকার হচ্ছে না, মেটাসেন্ট্রিক ভি শেপেড হচ্ছে, সাবমেটাসেন্ট্রিক এল শেপেড হচ্ছে এবং অ্যাক্রোসেন্ট্রিক জে শেপেড হচ্ছে এবং টেলোসেন্ট্রিক হচ্ছে কি আই শেপেড। মানুষের ক্যারিওটাইপ কি জিনিস না, মেটাফেজ ক্রোমোজোমগুলি যে কোনো প্রজাতি যদি একটি তার আকারের এবং আকৃতি ভিত্তিতে আমরা যদি একটি সুনির্দিষ্ট পদ্ধতিতে পরপর আকার এবং আকৃতি অনুযায়ী তাকে সাজায়, পরপর তাকে নির্দিষ্ট বিন্যাস একটি সাজায়, সেই জিনিসটাকে কিন্তু ক্যারিওটাইপ বলা হয়। ক্যারিওটাইপ কি জিনিস সেটা পরে আলোচনা করা যাবে। তা মানুষ ক্যারিওটাইপ মানে কি জিনিস সেটা একটু সংক্ষেপে বললাম, কিভাবে করা হয় সেটা পরবর্তীকালে বলবো। দেখো, আমরা এই যে ছবিগুলি সব দেখছি এগুলি কিন্তু মেটাফেজ ক্রোমোজোমের ছবি। কারণ মেটাফেজ ক্রোমোজোম দেখো সব থেকে ঘনীভূত অবস্থা থাকে এবং কোষের বিভাজনের সময় কোষের নিরক্ষীয় অঞ্চলে থাকে এবং সব থেকে ঘনীভূত হওয়ার কারণে এটা এই মেটাফেজ ক্রোমোজোমের কিন্তু যে কোনো ধরনের ক্রোমোজোমের অস্বাভাবিকতা নির্ণয়ের জন্য মেটাফেজ ক্রোমোজোম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অনেক অনেক ধন্যবাদ।